স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বাংলাদেশে রড তৈরিতে শতভাগ স্বয়ংসম্পূর্ণ। ভবন নির্মাণে দেশীয় এই রড ব্যবহার করা হচ্ছে এখন। বাট তা সত্ত্বেও এই বছরের প্রস্তাবিত বাজেটে রড তৈরির কাঁচামাল বিলেট আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। তবে বিলেট তৈরির কাঁচামাল ফেরো অ্যালয় আমদানিতে শুল্ক কিছুটা কমানো হয়েছে। তৈরি রড এবং ইস্পাত পণ্য আমদানিতেও কর বাড়ানো হয়েছে। এতে সার্বিকভাবে রডের দাম কিছুটা বাড়তে পারে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমরা আলোচনা করব নির্মাণ খাতের পণ্য রড এবং স্টিল নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম। জনাব কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা আজ আলোচনা করতে চাচ্ছি যে দেশীয় যে রড এবং স্টিল মিল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে চাই, এবং এর সাথে বাজেটে যে নতুন কিছু কর আরোপ করা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি সার্বিকভাবে আমাদের দেশের স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে একটু আপনার জানতে চাই যে এখন এই আমরা যে বলছি যে বাংলাদেশের স্টিল মিল ইন্ডাস্ট্রিতে সকল আমরা শতভাগ আমরা বলছি স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ দেশের যা চাহিদা রয়েছে স্টিলের বা রডের সবটাই চাহিদা পূরণ যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এটা কীভাবে সম্ভব হলো? আপনি একটু যে পেছনের গল্পটা আমাদের বলেন। ধন্যবাদ আপনাকে। আসলেই যে আমাদের উৎপাদন হয়, আমাদের দেশে উৎপাদন দিয়ে আমাদের দেশে এখন পুরোটাই চাহিদা মেটাচ্ছে। এর কারণ হচ্ছে একসময় আমাদের দেশে ম্যানুয়ালি যে রোলিং মিলগুলি ছিল, তখনকার মিলগুলি ছিল অনেকই ছোট, এবং ম্যানুয়ালি যে প্রোডাকশনগুলি হতো অ্যাকচুয়ালি কোয়ালিটি ঠিক ছিল না। আমরা আগে মান নিয়ন্ত্রণ ওইভাবে যাচাই করতে পারতাম না। জি, আস্তে আস্তে দিন পেরে যাওয়ার সাথে সাথে দিন আগাচ্ছে। আমরা ইউরোপের সাথে, আমেরিকার সাথে বা অন্য কান্ট্রির সাথে যেভাবে মান নিয়ন্ত্রণ করে বাজারজাত করতো, সেগুলো আমরা ফলো করে আজকে থেকে 20 বছর 25 বছর আগে থেকেই আস্তে আস্তে আমরা মিলগুলি অত্যাধুনিক করা হয় এবং অটোমেটিক করা হয়। প্রত্যেকটা মিলের উৎপাদন ক্যাপাসিটি কারো দৈনিক 200 টন পার ডে, কারো ফ্যাক্টরি আছে পার ডে 1000 টন। এরকম বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে হয়ে আসছে। তার ফলেও আমাদের দেশে যা উৎপাদন হচ্ছে, আমাদের দেশেই আমাদের চাহিদা মেটাচ্ছি। আমাদের এখন স্বয়ংসম্পূর্ণ আমরা আছি। বলা হয় যে যেমন যখন বাংলাদেশে এই স্টিল মিল ইন্ডাস্ট্রি শুরু হলো তখন দেশের কারখানাগুলো বছরে 20 থেকে 40 লাখ টন রড উৎপাদন হতো। এখন যেখানে হচ্ছে প্রায় 70 লক্ষ টন। এটা কীভাবে সম্ভব হলো? এই যে বিশাল ব্যবহার বাড়লো, নতুন কলকারখানা আসলো, কেন এটা হলো? এবং এই দেশের যে চাহিদা, সেই চাহিদা তো আসলে বেড়েছে। সেই চাহিদা মেটানোর মতো কেউ পুরোপুরি মেটাচ্ছেন আপনারা, কিন্তু কোয়ালিটি যে পণ্যের যে চাহিদা সেটা কি মেটাতে পারছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। আমাদের এখন যা প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে, এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিগুলি আগে যে ধরনের ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল, ওইগুলো এখন অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে আমরা সবগুলো অত্যাধুনিক ফ্যাক্টরি করেছি। আচ্ছা। এবং সেই ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কোয়ালিটি মান নিয়ন্ত্রণ করেই বাজারজাত করা হচ্ছে। যা শুনে খুশি হবেন যে মানুষ এখন প্রত্যেকটা সেক্টরের একটা জায়গায় বিল্ডিং করবে, প্রত্যেকটা পাবলিক সেক্টরও একটা রড নিয়ে পরীক্ষা করে বুয়েট থেকে। যে সব বুয়েট প্রতিষ্ঠানে যেই মেশিনারিজগুলি আছে সেগুলি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। আমরা আগে এখনই করে নিছি, কারণ হচ্ছে প্রতিটা ধাপে ধাপে স্ল্যাবে আমাদের 2 ঘন্টা পর পর আমাদের স্ল্যাবে মাল তৈরি হচ্ছে, আমাদেরকে পরীক্ষা করতে হচ্ছে। কারণ এই মালগুলি কোথায় কখন কোথায় যাবে আমরা কিন্তু ঠিক জানি না। তো ওই মালগুলি প্রতিটা পিস আমাকে মান নিয়ন্ত্রণ করেই বাজারে ছাড়তে হচ্ছে। কারণ মানুষ ওই মালগুলো নিয়ে পরীক্ষা করছে বিভিন্ন জায়গায় বুয়েট থেকে, যার জন্য আমাদের মালের পরিমাণ মালের কোয়ালিটি 100% নিশ্চয়তা দিয়ে আমরা বাজারজাত করছি, এবং আমরা দেশেই উৎপাদন ক্ষমতা দিয়ে দেশি প্রোডাক্ট। আর একটা বিষয় যেটা বলছে, মূল যে কাঁচামাল এখন রড বা স্টিল তৈরি হচ্ছে আমাদের দেশি কারখানাগুলোতে, বিলেট, এটাও আমদানি হচ্ছে, কিন্তু তার কিছু অংশ কি মূল যে কাঁচামাল আমরা যেটা বলছি স্ক্র্যাপও বলছি আমরা, সে কাঁচামালগুলোর কতটা অংশ দেশ থেকে সংগ্রহ করছেন আপনার, বা বাকি কতটা অংশ শতকরা যদি আপনি বলেন, আনুমানিকভাবে বলেন যে কতটা আমরা বাইরে থেকে আমদানি করে আনছি?
আসলে আমাদের রড বানাইতে রডের কাঁচামাল হচ্ছে বিলেট। বিলেট। এই বিলেটটা এক সময় আমাদের আমদানি করতে হচ্ছে 100% বাইরে থেকে। আচ্ছা। এখন আমাদের এই বিলেট উৎপাদন হয় প্রায় শতকরা 80% আমাদের বিলেট কারখানা আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা। যেটা আমরা ওই বিলেট দিয়ে আমাদের প্রোডাক্টগুলি আমরা রড বানাচ্ছি। আর বিলেটের কাঁচামাল হচ্ছে মেল্টিং স্ক্র্যাপ, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় ভাঙারি বলি, কেউ স্ক্র্যাপ বলি, কেউ মেল্টা বলি, স্ক্র্যাপ বলি। এখন এইগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। জাহাজ ভাঙার থেকে আমরা কিছু পাচ্ছি, কিছু আমাদের দেশীয় লোকাল ফেরিওয়ালারা কালেকশন করে, ওখান থেকে আমরা কিছু কালেকশন করি। এভাবে আমাদের র মেটেরিয়ালস, বিলেটের র মেটেরিয়ালস হলো মেল্টিং স্ক্র্যাপ, সেগুলো আমরা কালেকশন করে জোগাড় করে নেই, বিদেশ থেকে ইম্পোর্ট করি, কিছু আমাদের লোকাল ইম্পোর্ট করে নেই। তো আমাদের 20% যে ব্লেডটা শর্ট পড়ে, সেই ব্লেডগুলি আমরা টার্কি থেকে, কিছু ইন্ডিয়া থেকে এগুলো নিয়ে আসতাম। সেটা এখন আমরা সপ্তাহ চুক্তি একটা আওতায় একটা রেয়াত ছিল, আমাদের একটা সুবিধা ছিল ডিউটি ফ্রি, সেটা গভর্নমেন্ট এবার বাজেটে শুল্ক বাড়িয়েছে, সেখানে 20% আরডি বসিয়ে দিয়েছে, 15% ভ্যাট। ধন্যবাদ জনাব কালাম, আপনার আমাদের সময় হচ্ছে এটা বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আমরা আবার কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ঠিক শীঘ্রই সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি নির্মাণ খাতের পণ্য রড এবং স্টিল নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম, এবং এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ রিরোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসুদুল আলম মাসুদ। জনাব শেখ মাসুদুল আলম এবং জনাব আবুল কালাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব মাসুদুল আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম আলোচনার শুরুতেই, আপনি তখন আমাদের সাথে যোগ দিতে পারেননি, যে সম্পূর্ণ দেশীয় আমাদের দেশীয় যে চাহিদা সম্পূর্ণটাই মেটাচ্ছে বাংলাদেশে স্থানীয় রিরোলিং এবং স্টিল মিলগুলো। এটা একটা বিশাল সাফল্য আমরা বলছি। এবারে বাজেটে বেশ কিছু নতুন কর আরোপ করা হয়েছে, যেটা আপনারা বলছেন, স্টিল মিল অ্যাসোসিয়েশন থেকে বলছেন, যেটা আপনাদের ইন্ডাস্ট্রির জন্য হুমকি স্বরূপ হবে। কেন হুমকি স্বরূপ হচ্ছে মনে হয় আপনার কাছে? না, আপনার প্রথমে যেটা বললেন নতুন কর আরোপ হয়েছে, আসলে একটা কর আরোপ হতে যাচ্ছিল শুধু আমাদের জন্য না, সমস্ত জাতির উপরে নতুন 15% ভ্যাট আইন। এটা তো সবার জন্য, শুধু সবার জন্য হতে যাচ্ছিল। আপনার জন্য নয়। এটা গভর্নমেন্ট আমাদের এবং আপনাদের সোচ্চার হওয়ার ফলে এটার প্রতি প্রধানমন্ত্রী নজর, আমরা কোনো পক্ষে না, আমরা বলতে চাচ্ছি যে প্রত্যাহার করে পুরনো নিয়মে আছে। আমরা এটা বলতে চাই যে আসলে ভ্যাট সরকারের আদায় করতে হবে, না হলে সরকার রাজস্ব বৃদ্ধি পাবে না। হ্যাঁ, ভ্যাট আদায় করতে হবে সহনশীল পর্যায়ে রেখে। আচ্ছা, যেটা এবার প্রধানমন্ত্রীর নজরে রেখে সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে। আগামী কিন্তু বছরের জুলাই থেকে আবার কার্যকর হবে, তখন নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন সরকার। তখন আমরা মনে করি এই 15% ভ্যাট দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের বাস্তব অবস্থার সাথে মিলাই করতে হবে। আমরা এখন যেই ভ্যাটটা দিচ্ছি এটা বিলো 1%-1%-এর মধ্যে, তো এইটাই আদায় করা কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। এটাই যদি সঠিকভাবে আদায় হয় তাহলে আমাদের দেশটা অনেক এগিয়ে যেতে পারে। এবং 15% না করে 1-2%-এর মধ্যে রেখে সর্বক্ষেত্রে যদি এটা আদায়ের ব্যবস্থা করা যায় তাহলেও আমরা অনেক এগিয়ে যেতে পারি। আর আমাদের সেক্টরে এইবার এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা সরকার আমাদের কথা শুনেছেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এটা হয়েছেন, এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে। কিন্তু আমরা কিছু ব্যত্যয় ঘটেছে। আমরা ফেরো অ্যালয় একটা কেমিক্যাল, যেটা দিয়ে আমরা বিলেট তৈরি করা হয়, এবং বিলেট ওই যে বললেন যে আপনার ডিউটি কিছু বেড়েছে, বিলেট আমদানির উপরে ডিউটি বেড়েছে, এবং বিলেট আমদানির উপরে ডিউটি বাড়াতে বিলেট ইন্ডাস্ট্রিগুলির সক্ষমতা কিন্তু বেড়েছে। এটা বিলেট ইন্ডাস্ট্রিকে ফ্যাসিলিটেট করার জন্য বেরিয়েছে, কিন্তু এই বাড়ানোতে দেশে তেমন প্রভাব পড়বে না। তার কারণ আমরা ইতিমধ্যেই প্রায় 6 ধাপে এই বিলেটের ডিউটিটা বাড়লো। প্রথমে 2,500 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 2,000 টাকা বেড়ে 4,500 টাকা হয়েছে, 5,500 টাকা হয়েছে, 7,000 টাকায় ছিল, এবার যে একটু বেশি বেড়েছে। এই বাড়ানোর ফলে যেটা হয়েছে, এখন কিন্তু এই দেশে যেই বিলেট তৈরি হয় তা দিয়ে এই দেশের চাহিদা পূরণ হবে, এবং বরঞ্চ এখন এমন সক্ষমতা তৈরি হয়েছে এই দেশের চাহিদাকে লক্ষ্য রেখে আমাদের দেশের এন্টারপ্রেনাররা, আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেদের সক্ষমতা এমনভাবে তৈরি করেছে যে
এখন আমরা প্রায় 70 লক্ষ টন ক্যাপাসিটি আছে, আমরা তৈরি এখন করতে হ্যাঁ পারি। বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, কিন্তু ডিমান্ড কিন্তু এতটা নাই। ডিমান্ড কিন্তু প্রায় 35 to 40 লাখ টন। তো এইটা কিন্তু এখন এমনি আমাদের ওভার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, তাহলে তো যদি এই ডিমান্ড যদি না বাড়ে তাহলে তো এই ক্যাপাসিটি একসময় বন্ধ করতে হবে আপনাকে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই ইন্ডাস্ট্রি, তবে বাড়ার সম্ভাবনা আছে আমাদের ডিমান্ড। তার কারণ আমাদের দেশের এই ডিমান্ডটা আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে বিনিয়োগটা করেছি, আমরা তো বুঝে শুনেই করেছি। আমরা এই প্রধানমন্ত্রীর যে ভিশন ছিল কিন্তু 2021, আপনারা সাম্প্রতিক সময় এক প্রেস ব্রিফিং এ বলেছেন যে ভ্যাট বাড়ায় যখন কাঁচামাল আমদানি করতে পারছেন দেশের 200 থেকে 300 রড তৈরি কারখানা, প্রায় 100 কারখানা বন্ধ হয়ে গেছে। এটা কি অতিরঞ্জিত এই তথ্য? 100 কারখানা যেটা বন্ধ হয়েছে, আপনারা কিন্তু আপনার প্রেস ব্রিফিং এ বলেছেন, বন্ধ হয়ে যে প্রেস গেছে। ব্রিফিং আপনি নিজে উপস্থিত ছিলেন। না, প্রেস ব্রিফিং এ ওই কথাটা আমরা বলি না, আমরা বলেছি ভ্যাট আসলে বন্ধ হবে, আসলে বন্ধ হবে, বন্ধ হয়ে যাবে। বাকি 100 ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে নানা কারণে, মানে আচ্ছা। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিজেদের তৈরি করতে পারেননি। সেটাই আমি জানতে এখন চাচ্ছিলাম। ভ্যাট আসলে বন্ধ হবে, আসলে বন্ধ হবে, বন্ধ হয়ে যাবে। বাকি 100 ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে নানা কারণে, মানে যুগের সাথে তাল মিলিয়ে তারা নিজেদের তৈরি করতে পারেননি। সেটাই আমি জানতে এখন চাচ্ছিলাম। আগে আমাদের অনেক কারণ, শুধু এই মাত্র এই কারণ নয়। এখানে এখন অটোমেশন হয়েছে, জি। কোয়ালিটি ডেভেলপড হয়েছে। যারা কোয়ালিটিতে আসতে পারেনি, নিজেদের সেইভাবে মডার্ন তৈরি করতে পারেনি, তারা ঝরে গেছে। আবার এর ইতিমধ্যে নতুন ইন্ডাস্ট্রি যেগুলি তৈরি হয়েছে, তারা অনেক ক্যাপাসিটি ডেভেলপ করে ফেলেছে। এটা হলো সময়ের সাথে তাল মিলিয়ে না চলার কারণে কিছু ফেল করেছে। আর কিছুটা তো আছে আমাদের দেশের ডিমান্ড, যেভাবে আমরা এখন বললাম যে আমাদের 70,000 লক্ষ যদি টন চাহিদা থাকে, আপনি ক্যাপাসিটি বলছেন তৈরি 30 হয়ে গেছে, 30 লক্ষ টন, তাহলে এটা কিন্তু লাভ নাই। এইটা তো ফুল এফিসিয়েন্টলি আমরা চালাতে পারছি না। আচ্ছা। এটাও তো আমাদের বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে আমাদের দেশে মানে সম্ভাবনাও আছে, এই ডিমান্ড কিছুই না আমাদের দেশে। আমাদের দেশের 30% উন্নয়ন হয়নি এখনো। এই যে ফ্লাইওভার গুলি পুরো ঢাকা শহরকে এখনো কানেক্টেড করতে পারেনি, অথচ আমাদের ফ্লাইওভার গুলি হওয়া উচিত মানিকগঞ্জ থেকে নিয়ে ফরিদপুর, কুমিল্লা থেকে নিয়ে এইভাবে চিন্তা করা সমস্ত ঢাকাটাকে ফ্লাইওভারের আওতায় জনাব আনা আলম, উচিত। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মোহাম্মদ আবুল কালাম, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমরা যখন আলোচনা করছিলাম, জনাব মাসুদ বলছিলেন যে আমাদের যে চাহিদা তার চেয়ে বেশি প্রোডাকশন হচ্ছে দেশে এখন, রড বা স্টিল যে তৈরি করছেন যে সামগ্রী। তাহলে আপনার দেশের বাইরে বাজার বা এক্সপোর্টের কথা কখনো আপনারা চিন্তা করছেন, বা সেই সম্ভাবনা কি দেখছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যা প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের ঠিক 70 লক্ষ টন আছে। আমরা এখন প্রোডাকশন কিন্তু ওইভাবে করছি না, বাজারের চাহিদা কম থাকা বলছি কম আমি, সেটাই থাকা- বলছি। সেই বাড়তি আপনারা যদি উৎপাদন করে বিদেশি মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন কিনা, বা সেই সম্ভাবনা বাংলাদেশের আছে কিনা আপনার কি? না, বাংলাদেশে এক্সপোর্ট করার মতো সম্ভাবনা আমরা অনেকেই দেখি, আচ্ছা। এবং আমরা চেষ্টাও করতেছি যে অন্য কোথাও কিভাবে দেয়া যায়, দিতে গেলে আমার, কারণ আমাদের প্রোডাকশনগুলি উৎপাদন এইগুলি সব বাইরের সাথে মিল করে আন্তর্জাতিক মানেরই প্রোডাকশন করা হয়। আমরা করতেও পারবো ইনশাল্লাহ, চেষ্টাও করছি। এই প্রোডাক্ট আমরা যদি এক্সপোর্টের কথা চিন্তা করি, তাহলে কোনো ব্যারিয়ার দেখেন কিনা বা চ্যালেঞ্জ দেখেন? ব্যারিয়ার তো অবশ্যই আছে। আমাদের দেশের একটা বড় মার্কেট ছিল এই 7 সিস্টার। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস ভারত সরকার আমাদের দিয়েছে, কিন্তু ওইখানকার অঙ্গরাজ্যগুলি তাদের নিজস্ব কিছু ট্যারিফ নির্ধারণ করে দিয়েছে, ট্যারিফ ব্যারিয়ার। যেমন সেল ট্যাক্স 13% তারা বসিয়ে দিয়েছে, যেই কারণে আমরা ওই মার্কেটটা এখন করতে পারছি না। তো প্রত্যেকটা সেক্টরে এক্সপোর্টের ক্ষেত্রে যে ইনসেনটিভ দেওয়া হয়, সেই ইনসেনটিভটা যদি এই সেক্টরে দেওয়া হয়, তাহলে একটা বিপুল সম্ভাবনা আছে এই সেক্টরে। আমরা বড় একটা মার্কেট, ইন্টারন্যাশনালের মার্কেটে আমাদের সুযোগ আছে, তার কারণ আমাদের প্রোডাকশন কস্ট এখনও তুলনামূলকভাবে অনেক কম। আমরা আশা করি আমাদের ওর নাই, নিজস্ব ওর নাই। বেসিক্যালি আমাদের 70% র মেটেরিয়াল বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। তারপরও আমাদের এই 16 কোটি 18 কোটি মানুষের একটা স্টিল বর্জ্য আছে, এটাও আমাদের র মেটেরিয়াল। তো এইগুলি দিয়ে আমাদের এই বাজারটাকে আমরা ধরতে পারবো। সরকারকে বেসিক স্টিলে বাংলাদেশে কোনো সম্ভাবনা দেখেন আপনি? যেহেতু আপনি বলছিলেন যে আমাদের মূল যে ম্যাটেরিয়াল ওর আমাদের এখানে হয় না, সেক্ষেত্রে বেসিক স্টিল ইন্ডাস্ট্রি কি বাংলাদেশে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে? বেসিক স্টিল ইন্ডাস্ট্রিজের চাইতে আমরা এই যে মধ্য অবস্থায় যেটা আছে, জি। আমাদের যে স্টিলের বর্জ্যটা আছে, জি। এটা তো আমাদের কাছে চিপার।
হ্যাঁ, আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এটা রিকভারি বেশি। আজকে ওর দিয়ে যদি বেসিক ইন্ডাস্ট্রি যেটা বলেন সেটা করতে গেলে বাইরের থেকে এনে আমাদের জন্য পোষাবে না, এই কারণে ধরেন ওখান থেকে রিকভারি 30% 70% ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটা ট্রেড দিয়ে এসে আমাদের এখানে ফিজিবল হয় না। তো যেই কারণে এই র মেটেরিয়ালটিও কম না, আমরা এইটা দিয়েও ভালো করতে পারছি তাদের সাথে। তারা কখনোই আমাদের সাথে কম্পিটিশনে পারে না। এই 7 সিস্টেমের মার্কেটটা দীর্ঘদিন আমাদের ছিল, এখনো আমরা এই জায়গাটাই ধরতে পারবো। এখানে সমস্যা আমাদের ওই ট্যারিফ ব্যারিয়ার, আমরা সরকারের কাছে এটা তুলে ধরেছি, ওনারা এটাকে চেষ্টা করছেন। পাশাপাশি আমাদের ইনসেনটিভ সব সেক্টরে যেই রকম দেয় আমাদের এখানেও যদি দেয় তাহলে আমরা সেটাকে রিকভার করতে পারবো। আরেকটা সমস্যা হলো আমাদের ফাইন্যান্স কস্ট। আমাদের যে ফাইন্যান্স কস্ট যেটা সারা পৃথিবীর কোথাও এটা নাই। তো আমরা এই দেশে যখন তৈরি করি সাথে সাথে আমার মালটা মার্কেটে গেলে আমি টাকা পাই, আর বাইরে যখন আমি এক্সপোর্ট করব তখন একসাথে আমার 1000 টন 500 টন মাল রেডি করে তৈরি করে এক্সপোর্ট করার পর সেই টাকাটা আমি পাবো। তো এই ক্ষেত্রে যে ফান্ডিং কস্টটা সেটাও আমাদের, এইগুলি সহজ হলে নিশ্চয়ই আমরা এই গার্মেন্টসের চাইতে কম হবে না, বরঞ্চ বেশি হবে, আমাদের ভ্যালু অ্যাডিশন অনেক বেশি। ধন্যবাদ জনাব কালাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে সম্ভাবনার কথা বলছেন, যারা মাসুদও বলছেন যে এই সেক্টরে স্টিল মিল এবং রডের ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে আপনার, কিন্তু একজন ব্যবসা যখন আপনি বাড়াতে চান, একজন ব্যবসা হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে আপনি কি ধরনের সংকট দেখেন যেটা কারণে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারছেন না? আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের বৃদ্ধি করতে পারছি না, প্রথম বন্ধ কথা হচ্ছে আমাদের গ্যাস চাহিদা মোতাবেক আমরা পাচ্ছি না। বিদ্যুৎ আনতে যাব ওখানে একটা বাধা আছে, যেমন ইলেকট্রিসিটি আনতে গেলে আমার ফ্যাক্টরি থেকে পাওয়ার স্টেশন যদি 3 কিলোমিটার দূরে হয়, 5 কিলোমিটার দূরে হয়, ওইখান থেকে আমাদের নিজস্ব টাকায় ওই ইলেকট্রিসিটি লাইন সঞ্চালন লাইনটা আমাদেরকে করতে হয়। এখানে একটা বিশাল একটা ক্যাপিটাল লাগে। তো এই সমস্ত তো মেইন ইন্ডাস্ট্রি করতে গেলে একটা বাধা আছেই। জি, এই সমস্ত কারণে পারি না। আর আমাদের যদি এই বাইরের দেশে যেরকম ব্যাংক ইন্টারেস্ট রেটগুলি যদি আরেকটু সুবিধা আমাদের দেশে হয় তখন আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ব্যাংক রেটও একটা বড় একটা সংকট বলে আপনি মনে করছেন। ধন্যবাদ জনাব কালাম, আপনার কাছে ফিরে আসবো। জনাব শেখ মাসুদুল আলম, আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে আমরা যখন আমি একটু বাজেটে ফিরে আসি, যে নতুন যে ব্যবস্থাগুলো সরকার নিয়েছে, এর ফলে কি আপনার মনে হয় যে আপনারা সরকারের হয়তো কিছু রাজস্ব বাড়বে, সরকার নিশ্চয়ই সেই লক্ষ্য, কিন্তু আপনারা যেভাবে বলছেন যে আপনাদের ব্যবসা বিরাট ক্ষতি হবে, যেটা সব ব্যবসায়ী বলে থাকেন, সরকারকেও চলতে হবে, সরকারকেও রাজস্ব দরকার, সেইটা আসলে করার জন্য মাঝামাঝি একটা ব্যালেন্স রাইটটা কিভাবে করা যেতে পারে? মানে ব্যাপারটা হলো আমি কিন্তু মনে করি যে এই যে সরকারকে রেভিনিউ অবশ্যই নিতে হবে, আমরা দিতেও চাই, কিন্তু এমন করে দেওয়া যাবে না। মানে সরকারের একটা ধারণা হলো এরা তো দিবেই না, কিছু আমলা আছে যারা এটা ধারণা পোষণ করেন ব্রিটিশ ধারণা নিয়ে, যে তাদের উপরে অযাচিত একটা চাপিয়ে দিলে কম 15 টাকা ধার্য করে দিলাম 5 টাকা তো দিবে, কিন্তু আমরা ওটা চাই না। আমাকে 2 টাকা ধার্য করে দিব, আমরা 2 টাকাই দিব, এইরকম একটা আইন চাই। কিন্তু সহজীকরণ আপনি যেটা বলছেন, এক শ্রেণীর আমলার কথা বলছেন, আবার এক শ্রেণী ব্যবসায়ীও আছেন যারা আসলে ট্যাক্স দিতে চান না, সেই বিষয়ও আছে, সেটাও আপনাকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমরা অ্যাসোসিয়েশনগুলি সেইভাবে কাজ করি, আমরা মোটিভেটেড করি, এবং সরকারের কাছ থেকে যেমন আমরা 15% ভ্যাট নিয়ে আমরা বার্গেনিং করলাম যে এটা করা যাবে না, 1% রাখতে হবে। ভ্যাট আপনি 1% বলছেন, যেটা আছে আমাদের সেক্টরে, সেটা তো আপনাদের জন্য ছিল, কিন্তু সরকারের জন্য, হ্যাঁ সরকার সবার জন্য নয়, কিছু কিছু ক্ষেত্রে যেন, যার মধ্যে আপনার শিল্পের জন্য এটা দিয়ে এটা রেভিনিউ আদায়ের মাধ্যম না। সরকার এখন যেটা চাচ্ছে 2017 সালের জুলাই থেকে, 1 জুলাই থেকে যে নতুন ভ্যাট আইন সরকার করতে যাচ্ছে, তখন কিন্তু সকলের ক্ষেত্রে 15% ভ্যাট কার্যকর হবে। সেটাও হয়তো আপনারা এখন না, এটা আমরা তখনও বিরোধিতাই করব, আবার বিরোধিতা করব, সর্বক্ষেত্রে এটা বিরোধিতা করব। আচ্ছা, যেমন আমাদের সেক্টরটা আছে, আমাদের মতো আরো নাজুক সেক্টর আছে, সেই সেক্টরগুলিকে এটা আলাদা করে দেখতে হবে। যেমন সেবা খাত আছে, আপনি বিদ্যুতের উপরে সারা দেশের মানুষ বিদ্যুতের বিল দেয়, সেখানে যদি আপনি 15% বিদ্যুতের রেট বাড়িয়ে দেন, এমনি দফায় দফায় 7 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সারা দেশে তেলের দাম কমে গেছে, আমার দেশে সারা পৃথিবীতে কমে গেছে, সেটা আমাদের দেশে সমন্বয় করা হয় নাই। তো এগুলি সমন্বয় করতে হবে। পাশাপাশি যদি আবার 15% ভ্যাট হয়ে যায়, এটাও তো আমাদের উপরে সেই প্রভাব ফেলবে। তাই এইগুলিকে আলাদা করে দেখতে হবে। আমাদের এই বিসিসিআই কিছু পরামর্শ দিয়েছে, 7টা আইন দিয়েছে, এগুলিকে আলাদা করে দেখলে নতুন আইন আমাদের জন্য অনেক ভালো। এবারও আইনে
এই এই যে এটা করেনি তার মাঝখানেও নতুন কিছু তারা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, যেমন কাস্টমস একটা দাবিনামা আমার উপরে করলো, আচ্ছা, যে আমার কাছে সে 10 কোটি টাকা পাবে, একটা দাবিনামা মেরে দিল। এখন এর Demand notice পাঠাতে হ্যাঁ, পারে। ডিমান্ড নোট পাঠালো, আমরা 10% দিয়ে এটাকে আপিল করতে পারতাম, এটাকে সেটা 50% করে দিয়েছে। তো এইটা তো হলো এই যে মানে মানুষকে হ্যারাস করার জন্য এই আইনগুলি। এই আইনগুলির তো দরকার নাই, এই আইনগুলি না করেও তো মোটিভেটেড করে কাজ করা যায়। Absolutely. আমরা সেই রকম চাচ্ছি। আর আমাদের দেশের বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটা হলো যেটা বললেন, শিল্প বান্ধব সংযোগ নীতি নাই বিদ্যুতের, গ্যাসের। আচ্ছা, এটাকে সংস্কার করতে হবে। আরেকটা হলো এই সাদা টাকা কালো টাকার একটা যুদ্ধ আছে। আমাদের দেশের টাকা রাতারাতি পাচার হয়ে যাচ্ছে সাদা টাকা কালো টাকার যুদ্ধে। একদিকে আমরা সুশাসনের নামে নতুন নতুন আইন করছি, সেই আইনের ভয়ে এরা পালিয়ে যাচ্ছে, অথচ আমরা এই উৎসটাকে তো বন্ধ করতে পারছি না। সেটাই। আজকে অর্থমন্ত্রী নিজে বলেন যে বড় বড় প্রজেক্ট মানে বড়, Absolutely. হ্যাঁ, কিন্তু এই যে বড়টাকে জায়গাটা কেন আমরা সুশাসন আনতে হবে, সুশাসন আপনি আনতে বলছেন। হবে এনে, কিন্তু এই টাকাটা যতদিন পর্যন্ত দেশে রাখার ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত জনাব এই সুফল তো আমরা পাবো না। ধন্যবাদ জনাব শেখ মাসুদুল আলম, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সকল এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।